প্রিয় দর্শক শ্রোতা, দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আমার অন্তন্তস্থল থেকে আপনাকে জানাচ্ছি এক পৃথিবী ভালোবাসা। মাই ডিয়ার লিসেনার, আমি সবসময় একটা কথা বলি, যে মানুষ তার সময়কে মূল্যায়ন করতে পেরেছে, সময় একদিন তাকে তার যোগ্য স্থানে নিয়ে গেছে। আমার আজকের এই জীবনের গল্প যদি আপনি 1 মিনিট, 2 মিনিট কিংবা 3 মিনিট শোনেন, তবে আপনার 1, 2, 3 মিনিট সময় নষ্ট হলো। কিন্তু আজকের এই গল্প যদি আপনি শেষ পর্যন্ত শোনেন, আই প্রমিস টু ইউ, আপনার জীবনটা এই গল্প শুনে পাল্টেও যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি খোরশেদ ভাইয়ের গল্প প্রচার করব। খোরশেদ ভাই একজন কুয়েত প্রবাসী। একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলার প্রতিটা ঘরে ঘরে প্রবাসী আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি আপনার ঘরে কোনো প্রবাসী থেকে না থাকে, তবে আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই কিংবা আপনার পাড়া প্রতিবেশীর মাঝে কেউ না কেউ প্রবাসী আছে। সো আজকের এই গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছে আবারও রিকোয়েস্ট করবো যে প্রিয় দর্শক শ্রোতা, আপনি গল্প শেষ পর্যন্ত শুনবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমার নাম হচ্ছে খোরশেদ মাহমুদ। আমার গ্রামের বাড়ি হচ্ছে নীলফামারী। আমি বরাবর মতো বলে রাখি যে আমি একটা নিম্নবিত্ত পরিবারের সন্তান। মধ্যবিত্ত বলে ভুল হবে, নিম্নবিত্ত। কারণ আমার বাবা একজন খেটে খাওয়া দিনমজুর। শুধু দিনমজুর না, একদিন কাজ না করলে আমাদের পরিবারের পেটে খাবার জুটতো না। আমার বাবা মানুষের বাড়িতে বায়ার কাজ করত। বায়া বলতে ব্যাপারটা হচ্ছে এরকম যে গ্রামের মানুষজন সিদ্ধ ধানটাকে ভেঙিয়ে চাউল করা হয়। তো আমার বাবা প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ধান কালেকশন করতো, আর সে ধানগুলোতে মেলে নিয়ে যেত, যেখানে হচ্ছে ধানগুলোকে ভেঙে চাউল করা হতো। তো ছোটোবেলা থেকে আসলে খুব কষ্ট করে বড় হয়েছি। আমি আর বাবা একসাথে ব্যান গাড়ি নিয়ে যেতাম এবং প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে বলতাম যে আপনারা ধান ভাঙাবেন কি না। তো যে বাড়ি থেকে আমাদেরকে ধান দেওয়া হতো, আমরা সেগুলোকে ভাঙিয়ে চাউল করে তারপর তাদেরকে ফিরিয়ে দিতাম। এভাবে হাঁটি হেঁটে পাপা করে আমাদের দিনগুলো চলতেছিল। একটা ব্যাপার বলে রাখি যে আমার নানুর বাড়ির অবস্থাটা একটু ভালো ছিল। আমার মামারা মোটামুটি একটু বিত্তশালী ছিল নীলফামারীর ভিতরে। আমার বাবা দেখতে খুব মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমার মা নিজে পছন্দ করে আমার বাবাকে বিয়ে করেছিল। শুধু প্রথম দিকে যদিও মামা নানুরা রাজি ছিল না, তো শেষের দিকে মোটামুটি সবাই রাজি হয়ে গেল। তো যাই হোক, আমি যখন একটু বড় হলাম, অনেক বড় হলাম, তখন আমি একদিন হচ্ছে আমার বড় মামা আমাদের বাড়িতে বেড়াতে আসে। তো বড় মামা এসে আমার মাকে বলে যে আপু, আপনার ছেলেটা তো অনেক বড় হয়ে গেছে, এভাবে ওর বাবার সাথে থাকলে তো দিনমজুরি হবে, একটা কাজ করে ওকে বিদেশ পাঠিয়ে দেন। তো আমার মা বললো যে ওকে বিদেশ পাঠাইতে হলে তো অনেক টাকা লাগবে, আমরা এত টাকা কোথায় পাবো। তো মামা বললো যে একটা কাজ করি, আপনি আমাদের কাছে যে জায়গা সম্পত্তিগুলো পাবেন, আপনি এগুলো আমাদের নামে লিখে দেন, আর আমরা 2 ভাই মিলে আপনার ছেলেটাকে বিদেশ পাঠিয়ে দিই। তো মা বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে তো অফারটা খুব খারাপ না। আমার মা যথারীতি রাজি হয়ে গেল। এর প্রায় 1 সপ্তাহ পরেই আমার মা নানু বাড়িতে গেল, এবং নানু বাড়িতে যাওয়ার পরে আমার নানুর বাড়িতে যত জায়গা সম্পত্তি ছিল সব কিছু আমার 2 মামার নামে রেজিস্ট্রি করে দিয়ে আমার মা সেই সময় 3 লাখ টাকা নিয়ে আসে। আসলে ঘটনাটা অনেক আগের, সো 3 লাখ টাকা মানে বর্তমান সময়ে প্রায় 10 লাখ টাকার কাছাকাছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মা টাকাটা হাতে পাওয়ার পরে চিন্তা ভাবনা করতে শুরু করেছে আসলে কাকে টাকা দেওয়া যায়। আমরা ওভাবে আসলে কাউকেই চিনি না। তো আমাদের গ্রামের পোদ্দার আলী নামক একটা লোক আছে। ওই পোদ্দার হচ্ছে বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দেশে পাঠায়, গ্রাম বাংলায় যাকে আমরা দালাল বলি। তো পোদ্দার ভাইয়ের কাছে গিয়ে আমার মা বললো যে আমার কাছে কিছু টাকা আছে, আমার ছেলেটাকে একটু বিদেশ পাঠিয়ে দেন। তো পোদ্দার ভাই বললো যে গালফের ভিতরে এখন মোটামুটি কুয়েতটা একটু ভালো আছে, কুয়েতে গেলে একটু মোটামুটি বেশি টাকা ইনকাম করা যায়। তো আমার মা বললো যে ঠিক আছে, তাহলে আমার ছেলেটাকে কুয়েতে পাঠিয়ে দেন। তো আমি ঢাকাতে এলাম, পাসপোর্ট করলাম, পাসপোর্ট করে আবার গ্রামে গেলাম, গ্রামে গিয়ে পাসপোর্ট জমা দিলাম, আর সাথে 50,000 টাকা জমা দিলাম। তো যাই হোক, ওই পোদ্দার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে। প্রায় 25 দিনের মাথায় আমার ভিসা চলে আসে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক খুশি, আমি বিদেশ চলে যাব। মা অনেক খুশি, বাবা অনেক খুশি। হয়তো গরিবের ঘরে এবার মোমবাতিটা জ্বলে কারেন্টের বাতি জ্বলবে। সবাই অনেক বেশি খুশি হয়ে গেল। আমিও যথারীতি বুধবার ছিল, বুধবার রাত্রেবেলা আমার ফ্লাইট ছিল। সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি বিদেশ চলে গেলাম। তো প্রথম দিকে আমার দিনটা অনেক কষ্টেই কাটতেছিল, কারণ হচ্ছে আমি দেশটা চিনি না, দেশের মানুষ চিনি না, কোনো কিছুই জানি না। আসলে একটা ব্যাপার বলে রাখি, ছোটোবেলায় যেমন মা আমাকে কথা বলা শিখিয়েছে, আর বিদেশে যাওয়ার পরে দেখলাম যে এই কথাগুলো একেবারেই তুচ্ছ। আমার এই মায়ের কথা কেউ বোঝে না। মায়ের কথাগুলো পকেটে রেখে নতুন মানুষ হয়ে ছোটো বাচ্চাদের মতো কথা শিখতে শুরু করেছি, কিভাবে কথা বলা যায়। তো মানুষের মুখ থেকে 1 কথা 2 কথা করে শুনতে শুনতে একটু একটু করে অ্যারাবিক ভাষাটা মোটামুটি আমার আয়ত্তে চলে আসে। আর আমি একটা ব্যাপার বলে রাখি যে আমি মাশাআল্লাহ দেখতে একটু ভালো ছিলাম, যার জন্য আমার যিনি স্পন্সর ছিল, যিনি আমার কফিল ছিল, উনি আমাকে খুব পছন্দ করতো এবং সবার থেকে আমাকে একটু আলাদাভাবে দেখতো।
তো উনি আমাকে বললো আমরা আসলে টোটাল 12 জন ছিলাম, আমরা একটা দোকানে কাজ করতাম। দোকান সহ সামনে একটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল পাম্প দোকান একই মালিকের ছিল। তো কেউ দোকানে কাজ করতো, কেউ পেট্রোল পাম্পে কাজ করতো। তো একটা পর্যায়ে মালিক বললো যে আমার বাড়িতে একজন গার্ডেন বয় দরকার, গার্ডেন পরিষ্কার করা, গার্ডেনে পানি দেওয়া, এরকম একটা লোক দরকার। তো মালিক যথারীতি আমাকে আমার মালিকের বাড়িতে নিয়ে গেল। তো আমি একটু সবার কাছ থেকে আলাদা হয়ে গেলাম, খাওয়া দাওয়া মোটামুটি সব কিছুই ঠিকঠাক পাচ্ছি, এবং অসুখ হলে ডাক্তারের কাছে যেতে পারতেছি, এবং সবার কাছ থেকে মোটামুটি একটু ভালো টাকা বেতন পাচ্ছি। বাংলা কথায় বলতে গেলে আমার বকশিসটা অনেক বেশি। দেখা গেল যে এখানে কেউ যদি বেড়াতে আসে তাহলে সবাই আমাকে মোটামুটি একটু একটু করে বকশিস দিত, অথবা কেউ আসলে আমি তার গাড়িটা মুছে দিতাম, যাওয়ার সময় সালাম দিতাম। তো মোটামুটি আমি কিছু মোটামুটি আমি বেশি টাকা আর্ন করতাম সবার চেয়েও। এরকম করে চলতে চলতে আমার দিনগুলো মোটামুটি খুব ভালোই যাচ্ছিলো। এরই মাঝে একটা ব্যাপার বলে রাখি, আমার ওরকম কোনো আত্মীয় স্বজন ছিল না যে আমি সবার সাথে খুব বেশি মিশতাম না, কারণ আমার মায়ের 2টা ভাই ছিল, আমার মায়ের কোনো বোন ছিল না, আর আমার বাবার কোনো ভাই বোন ছিল না। তো যার জন্য আমার আত্মীয় স্বজনের সংখ্যা একেবারেই কম ছিল। তো কাজ শেষ করে এসে সবসময় বাসায় বসে থাকতাম, কোনো কিছু করার থাকতো না। তো আমার একটা বড় ভাই ছিল ওখানে, উনি আমাকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেয়। মোটামুটি ফেসবুকে যাই, আমি আসলে গার্ডেনে কাজ করি সেটার ছবি উঠাই, তারপর বাগানের বিভিন্ন ছবি উঠাই, অনেক সময় নতুন নতুন ফুল ফুটে সেই ফুলের ছবিগুলো উঠিয়ে দিই। তো মোটামুটি অনেক ভালো লাইক আসে, মানুষ কমেন্ট করে, অনেক ভালোই লাগে। তো আমি যখন, আপনি বিশ্বাস করেন কি না জানি না, যে আমি যখন গাড়ি মুছি, মানে গাড়ি যখন পরিষ্কার করি, আমি তখনই সেটা ভিডিও করে ফেসবুকে দিই। তো যাই হোক, আমার মতো যারা আছে তারা সবাই লাইক করে, ফলো করে, মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। এরকম করে যেতে যেতে একদিন হঠাৎ করে আমার মোবাইলে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তো ভিন্ন ব্যাপার হচ্ছে, আমি আসলে কখনো ফেসবুক ওভাবে বুঝি না যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে। তো ওই যে আমার যে বড় ভাই আমাকে অ্যাকাউন্ট খুলে দিছিল, একদিন ওনার কাছে গেলাম, আমি বললাম যে ভাই এটা কী উঠে রয়েছে দেখেন তো, এখানে 1 উঠা আছে। তো উনি আমাকে বলছে তোমাকে একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমি বললাম কে? বলে শিমু। আমি বলি শিমু নামের তো আমি কাউকে চিনি না। পরে বলে যে এই যে দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, তারপর তোমাকে মেসেঞ্জার হাই লিখেছে। আমি বলি ভাই আমি তো এইসব জানি না, কীভাবে কী করবো বলেন তো। তুমি আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা সফটওয়্যার ইনস্টল করে দিই, এটার মাধ্যমে তোমার লেখাগুলো সবগুলো ইংলিশ লেখাগুলো বাংলা হয়ে যাবে, আর তুমি মুখে যে কথাগুলো বলবে এই কথাগুলো লেখা হয়ে যাবে। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, তাহলে ভালো, কারণ উনি আবার ওই যে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব এই ব্যাপারগুলো অনেক ভালো জানতো। আমি আসলে এসব ব্যাপারে খুব বেশি এক্সপার্ট ছিলাম না। তো যাই হোক, পরে শেষে আমি কী করতাম, যে মেয়েটা আমাকে SMS করলো, আমি হাই লিখেছিল, তো আমি তাকে বাংলায় হেলো লিখলাম। এরপর থেকে মোটামুটি সে প্রতিদিন আমাকে SMS করে, আমিও SMS-এর উত্তর করি। ভালোই লাগে, বাসায় আসলে জিজ্ঞেস করে কী করতেছেন, আমি বলি খাচ্ছি, গোসল করতেছি। মোটামুটি সব কিছু মিলে আমার সময়টা অনেক ভালোই কাটতেছিল। দিন যায় রাত যায়, বছর পেরিয়েছে, এভাবে যেতে যেতে প্রায় 1 বছরের মতো কেটে গেল। একদিন মেয়েটা আমাকে বলে যে সে আমাকে দেখবে। আমি বললাম তো ফেসবুকে আমার অনেক ছবি আছে, ওইখান থেকে দেখেন। পরে বলে যে না, আমি আপনাকে একটু সরাসরি দেখব। আমি বলি সরাসরি মানে? পরে বলে যে আমি আপনাকে কল দিব। আমি বললাম আপনি তো আমার ইমো নাম্বারে জানেন না, তাহলে কিভাবে কল দিবেন? বলে মেসেঞ্জারে কল দিব। আমি প্রথম জানতে পারি যে মেসেঞ্জারেও ভিডিও কল দেওয়া যায়। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে কল দেন। উনি আমাকে মেসেঞ্জারে কল দিল। আমি একটা ব্যাপার বলে রাখি, আসলে কুয়েতের ভিতরে VPN অন করা ছাড়া মেসেঞ্জারে কথা বলা যেত না। তো আমি VPN অন করলাম, উনি আমাকে কল দিল। কল দেওয়ার পরে উনি আমাকে দেখলো, আমার সাথে কথা বললো। আমিও ওনাকে দেখলাম, মাশাল্লাহ উনিও দেখতে অনেক সুন্দর ছিল। মোটামুটি সব কিছু মিলে অনেক ভালো কাটলো। এরপর থেকে সম্পর্কটা একটু গভীর হতে শুরু করলো। 1 দিন 2 দিন করে প্রতিদিন উনি আমাকে কল দেয়, আমি ওনার সাথে কথা বলি। আমি অনেক টাকা বেতন পাই। ব্যাপারটা বলে রাখি যে আমি প্রায় বাংলাদেশি টাকায় 50,000 টাকার উপরে আমি বেতন পাইতাম। মানে বেতন কমই পাইতাম, কিন্তু সব কিছু মিলিয়ে প্রায় 50,000 টাকার উপরে হতো। তো আমি আসলে এত টাকা কি করব? আমার আসলে এতগুলো টাকা তো আমার কোনো কাজে আসে না। তো যার জন্য আমি সবসময় টাকা জমাইতাম। আর আমাদের এলাকাতেও কেউ কোনো বিপদে পড়লে, কোনো প্রবলেমে পড়লে আমি তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতাম। তো যাই হোক, এভাবে করতে করতে আমার দিনটা ভালোই যাচ্ছিল। একদিন উনি আমাকে নিচ থেকে আমাকে বলে যে আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তো আমাকে বলে যে আপনাকে আমার অনেক ভালো লাগে। আমি বললাম ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, ভালো লাগে বলেই তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন। তো বলে যে না, একটু ভিন্ন রকম ভালো লাগে। আমি বললাম ভিন্ন রকম ভালো মানে? আমি তো বুঝি না ভিন্ন রকম ভালো কাকে বলে। তো বলে আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। আমি বলি আপনি তো আমার ফ্রেন্ড লিস্টে আছেন, তাহলে আবার কিসের ফ্রেন্ডশিপ?
তো বলে যে অন্যরকম কিছু, আমি আপনাকে আমার বয়ফ্রেন্ড বানাবো। আমি তখন বয়ফ্রেন্ড মানে কথাটার অর্থই বুঝি না। আমি বলি বয়ফ্রেন্ড মানে কি আমি তো জানি না। পরে বলে আমি আপনাকে আমার প্রেমিক বানাবো। আমি বলি বারে এটা কেমন কথা? পরে বলে হ্যাঁ যে আমি আপনাকে আমার প্রেমিক বানাবো। তো যাই হোক, এরপর থেকে উনি একটু অন্যরকম রোমান্টিক কথা বলে, গভীর রাতে ফোন করে। আমার যেহেতু অত বেশি কাজ ছিল না, গার্ডেনে 2 ঘন্টা 3 ঘন্টা কাজ করলেই হয়ে যায়, তো সারাদিন মোটামুটি আমি খেয়ে বসে উঠে এভাবেই কাটাই। তো বলতেই চাই যে আমি আসলে প্রতিটা দিন ওনার সাথে এভাবে কথা বলতে 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 আমি পার করি। তো অনেক ভালো লাগে ওনার সাথে কথা বলতে। আর উনিও গ্রামের মানুষ ছিল, ওনার বাড়ি ছিল নোয়াখালীতে। তো নোয়াখালীর মানুষ আমাদের নীলফামারীর মানুষজন একটু অন্যভাবে দেখে, কারণ নীলফামারী থেকে নোয়াখালী অনেক অনেক বেশি দূরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এরপর ওনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো। একদিন উনি এরকম করতে করতে কোরবানির ঈদ আসে, উনি আমাকে বলে যে ওনারা কোরবানি দিবে। তো যাই হোক, কোরবানি দিবে, কোরবানির গরু কিনছে, আমাকে ছবি উঠে গরুর ছবি পাঠাইছে। আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর, মোটাসোটা টাইপের একটা গরু ছিল। তো ঈদের 2 দিন আগে একদিন উনি আমাকে ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি করতেছে। তা আমি বলি যে আপনি কেন কাঁদতেছেন? ওরা বলে যে জানেন কালকে রাতের কী হয়েছে? আমি বলি কী হয়েছে? বলে আমাদের কোরবানির গরুটা চুরি নিয়ে গেছে। আমি বললাম হায় আল্লাহ, বললেন কি কোরবানির গরু চুরি নিয়ে গেছে? ওরা বলে যে হ্যাঁ, কোরবানির গরুটা চুরি নিয়ে গেছে। আমি বললাম তাহলে এখন কি করবেন? এখন কিভাবে আপনারা কোরবানি দিবেন? তো বলে যে কোরবানি তো এখন আর দিতে পারবো না, আমার আব্বা এলাকাতে অনেক সম্মানিত মানুষ, কিন্তু আমাদের অবস্থাটা এখন একটু খারাপ যাইতেছে, তো আমাদের হাতে ওরকম টাকা পয়সা নাই। তো আমার আব্বা বলতেছে যে মানে সুদ করবে অথবা কারো কাছ থেকে ধার নেবে। তা আমি বললাম যে সুদ করে ধার করে কোরবানি দিলে তো এই কোরবানি হবে না, আপনাদেরকে নিজেদের থেকে টাকা দিয়ে কোরবানি দিতে হবে। তা আমি বলে যে আমাদের নিজেদের কাছে তো নাই। তখন আমি নিজেই বললাম যে তুমি অনেক টাকা বেতন পাই, ওনার সাথে আমার সম্পর্কটা আসলে অনেক ক্লোজ হয়ে গেছিলো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি টাকা দিই আমার কাছ থেকে টাকা নেবেন? তো বলে যে না না না। আমি বলি দেখেন, আমি আপনাকে হাওলাত দিতেছি না, আপনার যখন মন চায় আপনি আমাকে তখন দিয়ে দিন, আপনাদের কোরবানিটা হবে তাহলে, আমি জাস্ট আপনাকে সহযোগিতা করতেছি। উনি বলে যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম কত দিতে হবে? উনি বলে যে আমাদের কাছে 20,000 টাকা আছে, আপনি যদি 30,000 টাকা দেন তাহলে আমি 50,000 টাকা দিয়ে একটা গরু কিনতে পারি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 50,000 টাকাই দিব। তো যেমন কথা তেমন কাজ, এর পরের দিন আমি ওনার জন্য 30,000 টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিই। তো ইনারা আরেকটা গরু কিনে সেই গরুর ছবি আমাকে পাঠায় এবং কোরবানি দিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোই যাচ্ছিল। যেতে যেতে একদিন উনি আমাকে হঠাৎ করে বলতেছে যে আমার পরিবার থেকে আমার আম্মা আমার বিয়ে ঠিক করছে। তো আমি ব্যাপারটা শুনে একটু শর্ট খেয়ে গেলাম, বিয়ে ঠিক করছে মানে? বলে যে হ্যাঁ, আমাকে বিয়ে দিয়ে দিবে। তো আমার আসলে কথাটা শুনে আমি প্রেম প্রীতি ভালোবাসা আসলে এগুলো আমি খুব ভালো জানি না, ভালোবাসা কি কাকে কী বলে আমি এগুলো কিছুই জানি না। কিন্তু উনি যখন বললো যে ওনাকে বিয়ে দিয়ে দিবে, তো আমি বললাম বিয়ে দিয়ে দিলে কী হবে? পরে বলে যে আমি আর আপনার সাথে কথা বলতে পারবো না। যখন এটা বললো তখন আমার মনটার ভিতরে জানি কেমন একটা ব্যথা অনুভব শুরু হলো। আমি বললাম যে আপনি যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমার না খুব বেশি কষ্ট হবে। তো বলে আপনার যতটা কষ্ট হবে আমার তার চেয়ে অনেক বেশি কষ্ট হবে। আমি বললাম তাহলে আমরা কথা বলি। বলে কথা বলবো কীভাবে? আমার বাবা মা তো আমাকে কথা বলতে দিবে না, আর আমাকে বিয়ে দিয়ে দিলে আমার স্বামী আমাকে কীভাবে আপনার সাথে কথা বলাই দিবে? তো আমি বললাম যে দেখেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ আমি নিজ থেকেই কথা বলে ফেলছি যে প্রথম ওনাকে এত ইমোশনালি বললাম যে আপনার সাথে কথা না বললে আমার খুব বেশি খারাপ লাগবে। তো প্লিজ আপনি এরকম কিছু করবেন না যে মানে আমার কাছ থেকে দূরে সরে যেতে হয়। তো বলে তাহলে আপনি আমাকে বিয়ে করে ফেলেন। তো আমি বলি যে বিয়ে করব কিভাবে, আমি তো বাংলাদেশে নাই। তো বলে কোনো প্রবলেম নাই, আপনি যদি আমাকে বলেন আমি ওর পরিবারকে বলবো আপনি আমাকে মোবাইলের মাধ্যমে বিয়ে করবেন। তো আমি বললাম যে মোবাইলের মাধ্যমে কি বিয়ে করা যায়? বলে হ্যাঁ, মোবাইলে বিয়ে করা যায়। আমি কিন্তু তখনও জানি না যে মোবাইলেও বিয়ে করা যায়। তো উনি ওনার আব্বা আম্মার সাথে কথা বললো আমাকে। আবার আমি একটু বলে রাখি যে আমি তো বললাম আমার মা আছে বাবা আছে। তো সীমা আমাকে বলতেছে যে বাবা মা আছে তো কী হয়েছে, বাবা মায়ের কিছু বলার দরকার নাই। আমি বললাম যে না না, এইটা কেমন কথা, আমি বিয়ে করবো আমার আব্বা আম্মাকে জানাবো না? তো বলে যে আব্বা আম্মাকে জানালে যদি তারা রাজি না হয়। আমিও ব্যাপারটা চিন্তা করলাম যে আব্বা আম্মাকে জানালে তো তারা রাজি হবে না, কিন্তু আমি তো মেয়েটাকে অনেক বেশি ভালোবাসি, সো আমি তো তার কাছ থেকে ফিরতে পারবো না। তো শেষমেশ আমি বললাম যে না ঠিক আছে, তাহলে আমি আমার আব্বা আম্মাকে কিছুই বলবো না। তো উনি বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবেই হোক। তো একদিন ওনার বাবার সাথে আমাকে কথা বলাই দিল। আমি কিন্তু তখনও তাকে আপনি করেই সম্বোধন করে, সে আমাকে আপনি করেই সম্বোধন করে। তো তার বাবার সাথে কথা বলে দিল, তার বাবার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। এরপরে শুক্রবার ছিল দিনটা, আমাকে বললো যে শুক্রবারে আমাদের বিয়ে হবে, আপনি পায়জামা পাঞ্জাবি পরবেন। তো আমি বলি যে আচ্ছা আমি একটা কথা বলি। পরে বলেন হ্যাঁ বলেন।
আমি বলি যারা বিয়ে করে তারা তো তুমি করে সম্বোধন করে, তুমি করে ডাকে স্বামীকে, কি আপনি কি আমাকে বিয়ের পরে তুমি করে ডাকবেন? তখন উনি হুট করে বলতেছে বিয়ের পরে কেন ডাকতে হবে, আমি এখনই আপনাকে তুমি করে ডাকবো। তো আমি বলি তাহলে ডাকেন। এরপর থেকে সে আমার সাথে তুমি করে কথা বলে। আমার সম্পর্কটা যদিও খুব বেশি দিনের না, কিন্তু সম্পর্কের গভীরতা অনেক বেশি হয়ে গেছে। কারণ হচ্ছে আমার হাতে বিদেশে কোনো কাজ ছিল না, যার জন্য আমি সবটুকুন সময় ওনাকেই দিতাম, ওনার সাথে কথা বলতাম। তার জন্য আমি ওনার প্রতি অনেক বেশি ভেঙে পড়ছিলাম। তো যাই হোক, শুক্রবার আমি পায়জামা পাঞ্জাবি পরি, আমার আব্বা আম্মা কাউকেই বলি না বলি আমি মোবাইলের ভিডিও কলের মাধ্যমে আমি বিয়ে করি। তো সেখানে আমার পরিবার কেউ সাক্ষী নাই, কোনো কিছুই নাই, বাট কাজের মাধ্যমে কীভাবে যেন বিয়ে হয়। ও হ্যাঁ, বিয়ের কাজ করতে 40,000 টাকা লাগে। আমি ওদেরকে 60,000 টাকা দিই, যে 20,000 টাকা দিয়ে কিছু মানুষ টানুষ লাইক কিছু মিসকিন টিসকিন খাওয়াই দিবে এরকম। তো বিয়ের কাজটা কমপ্লিট হলো, এরপর থেকে সে আমাকে প্রতি মাসে মাসে একটু প্রেশার ক্রিয়েট করতে থাকে, যেমন তার জন্য টাকা পাঠাইতে হবে। তো আমি বলি যে কত পাঠাইতে হবে, বলে প্রতি মাসে 30,000 টাকা করে দিতে হবে। আমি বললাম বারে আমি বেতনই পাই 50,000 টাকা, আমি 30,000 টাকা কীভাবে দিব? তো বলে যে না আসলে এই সমাজে এখন চলতে গেলে 30,000 টাকা আসলে কিছুই না। তো আমি বললাম যে দেখো আমি আসলে 30,000 টাকা দিতে পারবো না, আমি প্রতি মাসে তোমাকে 20,000 টাকা করে দিব। তো যাই হোক, এরপরও প্রতি মাসে 20,000 টাকা করে দিই। তার সাথে আমার একটা সংসারিক একটা ঝামেলা সবসময় লেগে আছে, শুধু টাকা পয়সা নেই, আর কিছু না। এরকম করে যেতে যেতে প্রায় 1.5 বছর মতো হয়ে যায়। 1.5 বছর পরে আমি একদিন চিন্তা করি যে আমি যে তাকে এইভাবে টাকা দিতেছি, আমার নিজের বিবেক বলতেছে যে এইভাবে টাকা দিতেছি এবং তার সাথে আমার সম্পর্ক আছে, এটা আমার পরিবারের কেউ জানে না। হ্যাঁ, আরেকটা ব্যাপার বলে রাখি যে কাবিনের ছবিটা কিন্তু তারা আমাকে পাঠাইছিল, আমার মেসেঞ্জারে কাবিনের ছবিটা পাঠাইছিল, এবং যে উকিলের মাধ্যমে বিয়ে হয়েছে সেই উকিলের ফোন নাম্বারটা আমাকে দিয়েছিল। আমি আবার পার্সোনালি উকিলের সাথে কথা বলেছি, উকিল আমাকে সব কিছু মোটামুটি বুঝিয়ে বলছে। তো যাই হোক, 1.5 বছর পরে আমি চিন্তা ভাবনা করলাম যে না আমি এবার দেশে যাব। অনেক বছর হয়ে গেছে, আব্বা আমাকে যেহেতু কিছু বলি না, আমি দেশে যাব। তো এরপরে আমি দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তাকে ফোন করেছি আমি দেশে যাব, কিন্তু সে আমাকে নিষেধ করে। আমি বললাম যে নিষেধ কেন করতেছো? বলে যে না এখনও তুমি দেশে আসলে তোমার আব্বা আম্মা তোমাকে জোর করে বিয়ে করাবে, একটা ঝামেলা হয়ে যাবে, তুমি একটা কাজ করো, আগে তোমার আব্বা আম্মাকে আমার ব্যাপারটা বলো। তো আমি বললাম যে আব্বা আম্মাকে তোমার ব্যাপার বলবো, কিন্তু তারা তো রাগ করবে। তো সে আমাকে বলে রাগ করলে কী হবে, আমরা তো বিয়ে করে ফেলেছি না, এখন রাগ করলে কোনো প্রবলেম নাই। তো আমি আমার আব্বা আম্মাকে সব কিছু বলি যে মা এ ঘটনা বলিতে প্রথম দিকে তারা একটু খুব বেশি রাগ করে। আমার মা তখন বলে যে আমার একটাই ছেলে, কোনো মেয়ে নাই, কোলে পিঠে করে তোকে বড় করছি, কত কষ্ট করে আমি তোকে লালন পালন করছি। আমার ইচ্ছে ছিল যে আমি বউ দেখবো, পুত্রবধূ দেখবো, দেখে শুনে বুঝে একটা ভালো মেয়েকে বিয়ে করব। আর তুই কোথায় নোয়াখালী বিয়ে করলে, আমি তো আসলে মানে কোনো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, সবশেষ মা কেঁদে টেদে বাবাকে, আমার বাবা একটু সহজ সরল টাইপের মানুষ ছিল, তো মা বাবাকে বোঝালো, অ্যান্ড একটা পর্যায়ে বাবাও রাজি হয়ে গেল। তো আমি তারা বললাম যে আব্বা আম্মা তো রাজি, এখন তুমি আমাদের বাড়িতে যেতে পারো। তো সে আমাকে বললো যে কোথায় নীলফামারে আমি কীভাবে যাব? আমি বললাম বাড়ি বিয়ে করেছি, তুমি যাবা না? তো সে বললো আচ্ছা ঠিক আছে। তার বাবাকে নিয়ে আর তার ছোটো ভাইকে নিয়ে সে আমাদের বাড়িতে গেল। তো যাই হোক, আমাদের বাড়িতে যাওয়ার পরে মোটামুটি সবাই থেকে আমি একটা বড় করে টিনের ঘর দিছি, অনেক বড় করে, প্রায় 5 রুম করে টিনের ঘর দিছি, চারপাশে হচ্ছে দেওয়াল করছি, বাউন্ডারি করছি ইট সিমেন্ট দিয়ে। তো মোটামুটি আমাদের বাড়িটা দেখতে অনেক সুন্দরই দেখাচ্ছিল। তো যাই হোক, সে গেল, আমার আব্বা আম্মা তাকে খুব ভালোভাবেই সম্মান করে ঘরে ঢুকালো, মোটামুটি ভালো হয়ে যাচ্ছে। তারও 6 মাস পর একদিন আমার মা আমাকে বলতেছে যে বাবা তুই একটু বাড়িতে আয়। আমি বললাম যে মা কেন বাড়িতে যাব? তো আমার মা বললো যে তোর বউ জানি কেমন কেমন হয়ে গেছে। আমি বললাম যে বউ কেমন কেমন হয়েছে মানে? তো বলে যে তোর বউ কাদের সাথে জানি রাতের বেলায় কথা বলে। আমি বলি আমার সাথে কথা বলে? তো বলে না, আমি তো সেদিন তোর সাথে ফোনে কথা বলতেছিলাম, তখন আমি দেখলাম যে তোর বউ জানি অন্য কারোর সাথে কেমন কেমন করে কথা বলে। তো আমি বললাম যে আচ্ছা ব্যাপারটা আমার কাছে একটু কেমন জানি লাগলো। তো আমি সরাসরি আমার বউকে জিজ্ঞেস করলাম যে আম্মা এই কথা বলছে, এটা সত্য কি না? তো এটা বলার পরে সে বলছে মানে তোমার আম্মা এত বড় সাহস আমাকে এই কথা বলছে? এটা বলার পরে সে আম্মার সাথে প্রচণ্ড রকম ঝগড়া লেগে যায়। একটা পর্যায়ে সে আম্মার গায়ে হাত তোলে। তো আম্মা কিন্তু আমাকে ব্যাপারটা বলে না যে আমার গায়ে হাত তোলে। তো আম্মা আমাকে কেঁদে কেঁদে বলে যে তোর বউটা জানি দিনের পর দিন কেমন হয়ে যাচ্ছে। বাট সেদিন গেল, এর কিছুদিন পরেই তার একটা চাচাতো ভাই আমাদের বাড়িতে বেড়াতে আসে। তো যখন চাচাতো ভাই বেড়াতে আসে, সেই চাচাতো ভাই রাতের বেলায় থাকার পরে আমার মা রাতের বেলায় খুব খেয়াল করে দেখে যে চাচাতো ভাই আমার বউয়ের রুমে যায়। যখন আমার বউয়ের রুমে যায়, ব্যাপারটা আমার মা খুব ক্লিয়ার দেখতে পেরে আমার মা তার 2 দিন পরে আমাকে পুরো ব্যাপারটা খুলে বলেছে এই ঘটনা। তো
তো তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি কষ্টকর লাগতেছিল। আমি তাকে ফোন করে প্রচুর গালাগালি করি যে মানে একটু অকথ্য ভাষায় বলি যে তুই আমার এত বড় ক্ষতি করতেছিস, আমার মা তো কখনো আমাকে মিথ্যে বলে না। তো সে ফোনটা কেটে দেওয়ার পরে তো আমি কিছু জানি না, কিন্তু পরে শুনতে পাই সে ফোনটা কেটে দিয়ে আমার মাকে মারতে আসে। যখন সে আমার মায়ের গায়ে লাথি মারে তখন আমার বাবা সামনে ছিল। আমার বাবা পিঁড়ি ছিল, যে পিঁড়িতে গ্রামের মানুষজন বসে, সেই পিঁড়ি দিয়ে তার মাথার মধ্যে একটা বাড়ি দিলে তার মাথাটা ফেটে যায়। ইন দ্য মিন টাইম আমাদের বাড়ির কিছু মানুষজন তাকে নিয়ে হসপিটালে নিয়ে যায়, তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। মোটামুটি মাথার মধ্যে 2টা সেলাই করা হয়, সেলাই করানোর পর তারা বাসায় আনা হয়। তো আমি প্রায় 3-4 দিন আর বাড়িতে কল দিই না এটা নিয়ে। প্রায় 1 সপ্তাহ পরে আমি কল দেওয়ার পরে জানতে পারি যে এই ঘটনা। তো জানতে পারার পরে আমার খুব কষ্ট লাগে যে আমার বউয়ের মাথা ফাটাই দিল আমার আব্বা। তো আব্বাকে ফোন করে আমি বলেছি, আব্বা এই কাজটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। তো তখন আব্বা আমাকে বলে যে এই ঘটনা, তোর বউ এরকম করে তোর মাকে মারছে। এটা আমার কাছে খুব বেশি কষ্ট লাগছে। তো আমি বললাম যে যাই হোক, যেটা হবার সেটা হয়ে গেছে। আমি আমার বউকে বুঝাইলাম যে ঠিক আছে, সব কিছু বাদ দাও, কোনো কিছু হবে না, প্রবলেম নেই, সব কিছু বাদ দাও। তো যাই হোক, এরপর দিন প্রায় এরকম করে আরও 1-1.5 মাস যাওয়ার পরে হঠাৎ করে একদিন দুপুরবেলা আমার মা আমাকে ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি করে। তো আমি বললাম যে মা, কান্নাকাটি কেন করতেছ? তো বলতেছে যে তোর বাবাটা বাড়িতে নাই। আমি বললাম যে বাবা বাড়িতে নাই মানে? পরে বলে যে কালকে রাত্রে বাজার থেকে আর বাড়ি ফিরে নাই। তো কালকে রাত্রে বাজার থেকে বাড়ি ফিরে নাই মানে কোথায় গেল? তো মা আমাকে বলতেছে কোথায় গেল সেটা তো আর আমরা জানি না, কোথায় গেল। তো আমি খুব টেনশনে পড়ে যাই, কিভাবে কি করা যায়। আমার বউকে জিজ্ঞেস করে যে বাবা বাড়ি আসছে কিনা। তো আমার বউ বলেছে না, কালকে রাতে বের হয়েছে আর এই পর্যন্ত আর আমাদের বাড়িতে আসে নাই। তো আমার কাছে খুব কষ্ট লাগছে, বাবা কোথায় চলে গেল। এভাবে যেতে যেতে প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল, বাবার কোনো সন্ধান পাচ্ছি না। 1 সপ্তাহ পরে আমার কাছে ব্যাপারটা খুব বেশি কষ্টকর মনে হচ্ছে যে বাবা কোথায় চলে গেল, বাবাকে পাচ্ছি না কেন। তো 1 সপ্তাহ পরে আমার মনটা খুব ভেঙে যায় যে বাবাকে পাওয়া যাচ্ছে না। আমি আমার মালিককে বলি যে আমি দেশে যাব। তো আমার মালিককে বলার পরে আমার মালিক আমাকে বলে যে এখন যাওয়া যাবে না, তুমি 1 মাস অপেক্ষা করো, 1 মাস পরে যাইও। তো আমি বললাম যে আমার বাবাকে এরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু অ্যারাবিক মানুষ আমার কোনো কথাই শোনে না। 1 মাসের কথা বলি, সে 3 মাস পরে আমাকে দেশে পাঠায়। তো 3 মাস পরে যখন আমাকে দেশে পাঠায়, আমি দেশে যাই। বাংলাদেশে যাওয়ার পরে সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি আমার যেই বউটার সাথে ভিডিও কলে কথা বলি বা আমার যে বউকে দেখতে পাই, কিন্তু বাস্তবের সাথে তার মোবাইলের চেহারা দিনে রাতে পার্থক্য। আমি প্রথম তাকে দেখে চিনতেই পারছি না। তো যাই হোক, সবশেষ কী আর করা, আমি যেহেতু বিয়ে করে ফেলেছি, এখন তো আর কিছু করার নাই। তো আমি বাবাকে খুঁজতেছি, পত্রিকায় পর্যন্ত আমি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছি, মোটামুটি সবার কাছে বলতেছি না, বাবাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমার মালিক আমাকে ছুটি দিয়েছে মাত্র 1 মাসের। 1 মাসের পরে আমাকে আবারও ফিরে যেতে হবে। তো 1 মাস আমি আব্বাকে সারা দুনিয়ায় খুঁজলাম, কোথাও পাইলাম না। মনকে বুঝাইলাম যে বাবা হয়তো মারাই গেছে, কিন্তু মারা গেলে লাশটা কোথায় গেল। তো যাই হোক, আর বাবাকে পাই না। আমি থানার ভিতরে একটা ডায়েরি করে মোটামুটি সব কিছু ক্লোজ করে 1 মাসের কথা বলে আমি 1 মাস 10 দিন পর্যন্ত থাকি। 1 মাস 10 দিন থাকার পর আমি আবারও কুয়েতে ফিরে আসি। অ্যান্ড কুয়েতে আমি একটা ব্যাপার বলে রাখি, আমি যাওয়ার সময় যত স্বর্ণ গয়না, টাকা পয়সা সব কিছু আমার বউয়ের কাছে দিয়েছি। এবং ওই বাড়িতে যাওয়ার পরেও বাংলাদেশে যখন আমি গিয়েছি, তখনও আমার বউ আমার মায়ের সাথে প্রতিদিন ঝগড়া করতো। এই ব্যাপারটা আমার কাছে খুব বেশি খারাপ লাগতো। তো আমি তারপরেও মোটামুটি বউকেও কিছু বলি না আর মাকেও কিছু বলি না। তো যখন আমি কুয়েতে চলে আসি, তখন আমার বউ আমাকে প্রেশার ক্রিয়েট করে যে সে গ্রামে নাকি, মানে সে আমাকে প্রতিদিন ফোন করে বলে যে সে নাকি ভূত দেখে। আমাকে বলে যে আমি প্রতিদিন রাতের বেলায় ভূত দেখি। আমি বলি ভূত মানে? পরে বলে যে টিনের চালে ঢিল মারে। তারপরে বিভিন্ন রকমের কথাবার্তাগুলো আমাকে বলে। আমি বললাম যে তাহলে এরকম তো আমাদের আর কখনোই হয় নাই। আমার মাও বলে যে হ্যাঁ, কে জানি টিনের চালে রাতের বেলায় ঢিল মারে। তো যাই হোক, সে আমাকে বলে যে সে ঢাকায় চলে যাবে, মাকে নিয়ে ঢাকায় থাকবে। তো আমি বলি যে ঢাকায় কোথায় থাকবা? পরে বলে যে আমার একটা চাচাতো বোন আছে, ওদের বাসায় থাকবো। তো আমি বললাম চাচাতো বোনের বাসায় আমার মা থাকবে? পরে বলে হ্যাঁ থাকবে। আর আমার মা একটু অসুস্থ হয়ে গেছিলো, আমাদের এখান থেকে ডাক্তার, ফার্মেসি এগুলো আসলে অনেক দূরে। তো আমার বউ আমাকে বলতেছিল তো ঢাকায় গেলে ডাক্তার সব কিছু কাছাকাছি, আর না অনেক ভালো, আমরা মাকে নিয়ে ওখানেই থাকবো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার বউ রাজি হলো, আমার মাও রাজি হলো। বাড়িতে গরু থেকে শুরু করে যত গৃহপালিত পশু ছিল সব কিছু বিক্রি করে আমার মা আর আমার বউ ঢাকাতে চলে যায়। তো ঢাকাতে চলে যায়, প্রতিদিন আমার মা আর আমার বউয়ের সাথে ওরকম করে ঝগড়াঝাটি লেগে আছে, একদিন পর একদিন ঝগড়া, প্রচণ্ড রকম ঝগড়া।
তো একবার আমার মায়ের হচ্ছে মানে খুব বেশি শ্বাসকষ্ট হয়। আর যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন এই ঘটনা রিসেন্টলি যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তখন ডাক্তার আমার মাকে করোনা শনাক্ত করেছে, আমার করোনা রোগ হয়েছে। তো তখন আমি আমার বউ কেউ আমার মাকে সেবা যত্ন করে না। আমি ভিডিও কল দিলে আমার বউ জানালা দিয়ে আমার মাকে দেখায়, আমার মায়ের কাছে মোবাইল দেয় না। দেখলাম আমার কাছে খুব বেশি কষ্টকর লাগতেছিল, সে আমার মায়ের কাছে মোবাইলও দেয় না, আমার মাকে দেখায়ও না। তো এরকম করে যেতে যেতে একদিন হচ্ছে এরকম করে প্রায় 2 মাসের মতো পার হয়ে গেল। আমার মায়ের শ্বাসকষ্ট প্রচুর বেড়ে গেল। আমি তারে বললাম যে মাকে নিয়ে ডাক্তার মানে হসপিটালে ভর্তি করানোর জন্য। মার সাথে আমি যখনই জানালা দিয়ে কথা বলি মা আমাকে বলে যে তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট হচ্ছে। তো যাই হোক, আমার বউকে আমি যতই বলি যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও বা ইয়ে করো, তো সে আমাকে বলে যে এই মুহূর্তে কোথাও সিট খালি নাই, কোথাও কোনো হসপিটালে জায়গা নাই। এভাবে যেতে যেতে একদিন হঠাৎ করে আমার বউ আমাকে দুপুরবেলা কল করে। দুপুরবেলা আমাকে কল করে বলে যে আজকে মা জানি একটু কেমন কেমন করতেছে। তাই আমি বললাম যে কেমন কেমন করতেছে মানে? পরে বলতেছে কথা বলতেছে না, একটু কম কম কথা বলে। তো আমি বলে যে কম কম কথা বলে। তাই আমি বললাম যে কেন কম কম কথা বলবে? তো যাই হোক, এরকম করে সে আমাকে আর এইটাই বলে কম কম করে কথা বলে, এইটুকুই বলে আমি ফোনটা কেটে দিই। তো বিকেলবেলা আমার এক মামানি আমাকে ফোন করে। মামনি ফোন করে আমাকে বলে যে খোরশেদ, তুমি কি একটা ব্যাপার জানো? আমি বললাম কি? পরে বলে তুমি কিছু জানো না? আমি বলি না মামনি, আমি তো কিছু জানি না। পরে বলে কেন, তুমি কি জানো না তোমার আম্মা মারা গেছে? আমি বলি মামনি এটা কি বলেন, আমার মা মারা গেছে মানে? পরে বলে হ্যাঁ, তোমার আম্মা মারা গেছে। কেন, কেউ তোমাকে বলেনি? তোমার বউ বলেনি? আমি বলি না, আমার বউ তো আমাকে দুপুরবেলা ফোন করে বলছিল যে আমার আম্মা নাকি শ্বাসকষ্ট হচ্ছে। তখন উনি আমাকে বলে আরে কি বলো, তোমার আম্মা তো গতকালকে রাতেই মারা গেছে। তখন আমার এত কষ্ট লাগলো যে গতকালকে রাতে আমার মা মারা গেল, আর দুপুরবেলা আমার বউ আমাকে ফোন করে বলতেছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে। তাই আমি মানে প্রচুর ভেঙে পড়ি। আমার মামনিকে জিজ্ঞেস করে আমার মা কোথায়? তো বলে যে তোমার আম্মাকে ঢাকায় রাখা হয়েছে, গ্রামে আনা হবে না, যেহেতু করোনা, ওখানে মাটি দেওয়া হবে। তো আমি খুব কষ্ট লাগলো যে এইটা কেমন কথা। যাই হোক, বাবাকে হারাই ফেললাম। বাবা কোথায় গেল আজ পর্যন্ত বাবার কোনো সন্ধান পাইলাম না। মাটাও এভাবে মরে গেল। সব কিছু মিলিয়ে আমার দিনকালগুলো জানি কেমন হয়ে যাচ্ছিল। আমি আর কোনোভাবেই কাজ করতে পারতেছিলাম না। আমি যেই কোনো কাজ করতে চাই আমার কেমন জানি আমার হাত পাগুলো ভেঙে ভেঙে আসে। আমার কোনো কিছুই করতে না ভালো লাগে না। আমি আগের মতো কোনো কাজেই কমফোর্ট ফিল করি না। একটাবার আমি চিন্তা করলাম যে মোটামুটি আমার ব্যাংকে যে পরিমাণ টাকা হয়েছে, আমার আমার বউয়ের অ্যাকাউন্ট ছিল, আমার বউয়ের অ্যাকাউন্টে আমি টাকা পয়সা রাখতাম। তো ব্যাংকে মোটামুটি আমার প্রায় 8 লাখ টাকার মতো হয়েছে। তো আমি আমার বউকে বললাম যে আমার ব্যাংকে তো 8 লাখ টাকার মতো আছে, এখন আমি দেশে চলে আসি একেবারে। প্রথম দিকে আমার বউ আমাকে নিষেধ করে এবং পরে বলে যে আচ্ছা ঠিক আছে তাহলে চলে আসো। আমার বউ আমাকে বলে যে 8 লাখ টাকা দিয়ে মোটামুটি একটা ব্যবসা ঢাকাতে করা যাবে, আমরা অনেক ভালো থাকবো। তো যাই হোক, আমি আমার মালিককে বুঝিয়ে শুনিয়ে গত বছর বাংলাদেশে চলে যাই, একেবারে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমি আর আমার বউ ওর চাচাতো বোনের বাসায় থাকি। তো আমি ওকে বলি যে গ্রামে যাব, বাট সে আমাকে গ্রামে যাইতে দেয় না। আমাকে বলে যে গ্রামে গিয়ে কী হবে, গ্রামের গেলে কোনো কিছু ভালো হবে না, বা গ্রামে সে আমাকে কোনোভাবেই গ্রামে যেতে দেয় না। আর আমাদেরও কোনো সন্তানাদি হয় না। আমি এর মাঝে এসেছি, কোনো সন্তান হয়নি। তো আমারও একটা প্ল্যানিং ছিল যে গ্রামে গেলে হয়তো আমি একটু কবিরাজদেরকে একটু বেশি বিশ্বাস করি। আমি ভাবলাম যে কবিরাজ দেখালে হয়তো মোটামুটি একটু সন্তান হতে পারে। এর জন্য তাকে আমি যতই প্রেশার করি যে গ্রামে যাই, সে আমাকে কোনোভাবেই গ্রামে যেতে দেয় না। তো যাই হোক, এখন আর কি করার, এভাবে মোটামুটি চলতেছি। বাট আমি কিছু ব্যাপার খুব কঠিনভাবে খেয়াল করে দেখতেছি আমার বউ রাতের বেলায় আমি ঘুমিয়ে গেলে কার সাথে যেন ফোনে কথা বলে। তো আমি ব্যাপারটা আমার কাছে একটু ঘিটকে লাগে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, আমি যে প্রথমবার বাংলাদেশে গিয়েছিলাম তখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে যেতে বলছিলাম, বাট আমার বউ আমাকে শ্বশুরবাড়িতে যেতে দেয় নাই। বললো যে তার বাড়িতে নাকি একটু প্রবলেম আছে, কী প্রবলেম সেটা আমি জানি না। আর আমি 1 মাসের মতো ছুটি ছিল, ছুটিও বেশি ছিল না, যার জন্য আমি আর যাই নাই। তার আব্বা মা আমাদের এখানে এসে 1 সপ্তাহ ছিল, এখানে তাকে দেখেছি। তো তখন আমি তারা বললাম যে আমি তো কখনোই শ্বশুরবাড়ি যাই না, চলো না আমি একটু শ্বশুরবাড়ি যাই। তো অনেক প্রেশার করার পরে সে রাজি হয়। তো রাজি হওয়ার পরে আমি আমার শ্বশুরবাড়িতে যাই। মোটামুটি তাদের বাড়িঘর মিলে মোটামুটি সব কিছু ভালোই ছিল। তো একদিন রাত্রেবেলায় আমি দোকানে যাই, দোকানে চা পান করে এলাকার যে ছোট শালা আছে ওদের সাথে আড্ডা মারি। তো একদিন আমি একটা শালার সাথে বসে আছি, মানে খেজুর গাছের নিচে সন্ধ্যার সময়।
তো এই শালা আমাকে বলতেছে যে দুলাভাই আপনি তো অনেক লাকি পার্সন। আমি বলি ভাই লাকি পার্সন মানে? পরে বলে যে ভাই একটা সুন্দর বউ পাইছেন। আমি বলি ও আচ্ছা। পরে বলে একটা বাচ্চার সাথে ফ্রি পাইছেন। তো আমি ব্যাপারটা শুনে একটু শর্ট খেয়ে যাই, বাচ্চা ফ্রি পাইছি মানে? পরে বলে কেন, আপনার ওয়াইফের যে প্রথম সংখ্যার বাচ্চাটা ফ্রি পাইছেন না? তখন আমার মাথায় একরকম আসমান ভাঙে পড়ে। প্রথম বাচ্চা মানে আমি তখন ওরে জিজ্ঞেস করি যে কী হয়েছে। তখন সে বুঝতে পারে যে আমি জানি না। তো সে বলতে চায় না। আমি তার প্রচুর জোরাজোরি করে এবং পকেট থেকে তারা 100 টাকা বের করে যখন দেই, তখন সে আমাকে বলে দেয় যে তার আগে একটা বিয়ে হয়েছে, সে করে একটা বাচ্চা আছে এবং ওই স্বামীর সাথে তার এখনও ছাড়াছাড়ি হয় নাই। তো আমি তো মানে ওর কথা শুনে প্রথমেই বিশ্বাস করতে পারতেছিলাম না, সেটা কেমন কথা। তো আমি ওই দিন রাতের বেলায় ঘরে যাই, ঘরে গিয়ে সরাসরি আমার শাশুড়িকে জিজ্ঞেস করি যে এই ঘটনা সত্যি কি না। তখন আমার শাশুড়ি আমাকে বলে না, কে বলছে এগুলো, মিথ্যে কথা। তো আমি বললাম যে না, ও বললো যে ওর জামাই আছে, তারপরে আবার বাচ্চা আছে, এগুলো কি? তো আমার শাশুড়ি শ্বশুর আমাকে বোঝাচ্ছে যে না, এগুলো আসলে কিছুই না, এগুলো কোনো প্রবলেম না, এটা কিছু হবে না, বা এভাবে আমাকে বলতেছে। তো যাই হোক, আমিও আর মোটামুটি এটা নিয়ে কোনো কথা বলি না। শ্বশুরবাড়িতে থাকতেছে মোটামুটি ভালোই যাচ্ছে। তো প্রায় 1 সপ্তাহ থেকে আমি শ্বশুরবাড়ি থেকে চলে আসি, আর ওই শালার সাথে আর কোনো কথা বলি নাই, বা কাউকে এই ব্যাপার নিয়ে আমি আর কোনো কিছু জিজ্ঞেসও করি নাই। 1 সপ্তাহ পরে যখন আমি ঢাকাতে চলে আসি, তখন আমার বউয়ের অন্য কারোর সাথে কথা বলার প্রবণতা বেড়ে যায়। আমি তারা জিজ্ঞেস করি কার সাথে কথা বলতেছো, কখনো বলে চাচাতো ভাই, মামাতো ভাই, ফুপাতো ভাই, খালাতো ভাই, এই সেই বলে আমাকে বোঝাচ্ছে। তো যাই হোক, এভাবে যেতে যেতে একদিন হচ্ছে সকালবেলা, আমি আবার একটা ব্যাপার বলে রাখি, আমি ঢাকাতে একটা দোকান দিয়েছিলাম। দোকান বলতে একটা ছোট হচ্ছে একটা টং দোকানের মতো একটা দোকান দিয়েছিলাম। দোকানে হচ্ছে ওই যে চা পান বিস্কিট এগুলো মোটামুটি রাখতাম, ভালোই চলতো আলহামদুলিল্লাহ। তো এখন একদিন আমার বউ একদিন সকালবেলা আমি হচ্ছে মাল কেনার জন্য হচ্ছে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমি দেখলাম যে আমার বউ একটা লোকের সাথে দাঁড়ায় কথা বলতেছে রাস্তার পাশে। তো রাস্তার পাশে দাঁড়ায় কথা বলতেছে, আমি খুব খেয়াল করে দেখলাম যে ওই লোকটা আমার বউয়ের একেবারে শরীর ঘেঁষে কথা বলতেছে, মানে একেবারে আমার বউর শরীরে ধরে ধরে কথা বলতেছে। তো আমার বউ বোরকা পরা ছিল, মুখ খোলা ছিল, যার জন্য আমি ব্যাপারটা বুঝতে পারতেছিলাম না যেটা কী হচ্ছে। আমি একটু সামনে গেলাম, সামনে গিয়ে হচ্ছে দেখলাম যে একেবারে তারা ক্লোজ হয়ে যাচ্ছে, মানে জায়গাটা একটু ফাঁকা ছিল, একেবারে ক্লোজ হয়ে যাচ্ছে। তো আমি পিছন থেকে গিয়ে আমার বউরে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে যখন ডাক দিলাম, শিমু বলে ডাক দিলাম, লোকটা তখন সরে গেল। তখন আমার বউ আমাকে বললো যে ও আচ্ছা, আমার চাচাতো ভাই তোমাকে পরিচয় করাই দিই। তো আমাকে বলে যে তোমার চাচা, আমি বললাম যে তোমার চাচাতো ভাই, আমি তো শ্বশুরবাড়িতে 1 সপ্তাহ ছিলাম, আমি তো দেখি নাই। তো বলে যে আমার চাচাতো ভাই তো ও বিদেশ থাকতে এখন আসছে। তো তখন তো আসলে করোনার সময়, এখন বিদেশ থেকে আসলে ওভাবে লোক আসে না। বাট কীভাবে আমি, যাই হোক, আমি আসলে ওভাবে কোনো কিছু কেন, তো বললাম যে ঠিক আছে, এই রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছো কেন, বাসায় নিয়ে যাও। তো বলে না, ও বাসায় যাবে না, ও আসছে ওর একটা কাজে, ও চলে যাবে। তো যাই হোক, আমি এটা বলে আমি চলে আসি, ওরা এখানে দাঁড়ায় থাকে। তো এরই যেতে যেতে আর কিছুদিন পরে আমি দেখতে পাই যে আমার বউ আমার সাথে একটু অন্যরকম ব্যবহার করতে শুরু করে। মানে রাতের বেলা আমার সাথে শোয় না, আলাদা রুমে শোয়। মানে খাবার দাবার আমাকে ঠিক মতো, মানে আগে যেরকম বেড়ে টেড়ে দিত ওরকম বেড়ে টেড়ে দেয় না, কেমন যেন একটু অন্যরকম হয়ে গেল। তো আমি তারা একদিন যখন করি, তখন সে আমাকে বলে যে না, তার মায়ের কথা নাকি তার অনেক বেশি মনে পড়তেছে। আমাকে বলে যে চলো আমরা নোয়াখালীতে যাব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তার কথা মতো আমি সেদিন নোয়াখালীতে যাই। আর নোয়াখালীতে যাওয়ার পর আমি দেখি যে সেই ছেলেটা যাকে সে রাস্তায় দেখছিল, এই ছেলেটা মানে বাড়িতে আসে, থাকে, মানে ওরকমভাবে হচ্ছে তাদের মাঝে কেমন যেন একটা অন্যরকম মিশামিশির একটা সম্পর্ক। তখন আমি আর কোনো কিছু বুঝতে পারতেছি না যে আসলে এগুলো আমার সাথে কী হচ্ছে, বা আমার তো বাবা মা কেউই নেই, আমি কাকে কী বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না। একদিন আমি আমার শ্বশুরকে ডাক দিয়ে আমি ব্যাপারগুলো বললাম যে এই ছেলেটা কে, আমার বউয়ের সাথে এরকম ঘেঁষে ঘেঁষে কথা বলে। তো উনি বলে যে না ঠিক আছে, ও একটু ওরকম, তো ওর আব্বা আম্মা নাই, আমাদের এখানে বড় হয়েছে এরকম, ওরা ভাই বোনের মতো, তুমি কিছু মনে করো না। তো যাই হোক, একদিন সেদিন হচ্ছে সন্ধ্যাবেলায় আবারও আমার সেই শালা, যাকে আমি 100 টাকা দিচ্ছিলাম, তো ওই শালারে আমি ধরছি। আমি বললাম যে এই ঘটনা কী রে। তখন সে আমাকে কোনো কিছু আমার সাথে কথাই বলে না। তারে অনেক রিকোয়েস্ট করে আমি খেজুর গাছের নিচে বসে একদম মানে আদর টাদর করে বলতেছি যে শালা ভাই তুই আমার বল, রাগ করতেছিস কেন, আমার যাই হোক আমার ভুল হয়ে গেছে। তখন বলে দুলা ভাই আপনি তো আমার বিশ্বাস করলেন, এখন প্রমাণ পাইছেন। আমি বলি প্রমাণ মানে? বলে কেন, আপার জামাই যে এখন আসছে আমাদের পুরনো দুলাভাই। আমি বলি পুরানো দুলাভাই মানে? পরে বলো ওমা কি আপনি কিছুই জানেন না, এই যে আপনাদের বাড়িতে থাকতেছে। তো আমি বললাম যে আমাদের বাড়িতে থাকতেছে, আচ্ছা আমার শ্বশুর বাড়িটি একটু আলাদা টাইপের ছিল, মানে অন্য বাড়িঘর ওদিকে খুব একটা ছিল না, একটু দূরে দূরে ছিল অন্য বাড়িঘরগুলো। তো পরে আমি হচ্ছে তার কাছ থেকে ভালো করে জিজ্ঞেস করি, তখন সে আমার বলে এটা নাকি তার পুরনো স্বামী। তো
তখন আমি বললাম যে তাহলে বাচ্চা ওর বাড়িতে আছে। তো আমার বাচ্চা ব্যাপারটা একটু খটকা লাগে। আমি আর কিছু কিছু না বলি, সেদিনই আমি আমার বউকে ওই নোয়াখালীতে রেখে আমি ঢাকাতে চলে আসি। 5-6 দিন পরে আমার বউ, মেবি 5-6 দিন পরে সে আবার ঢাকাতে আসে। ঢাকা আসার পরে আমি তারে খুব প্রেশার দিয়ে জিজ্ঞেস করি যে এটা কে, বা যখন তাকে অনেক বেশি প্রেশার করি রাতের বেলায়, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। খারাপ ব্যবহার করে সে একটা সময় ছুরি নিয়ে আসে আমাকে মারার জন্য। তো আমি তার ব্যবহার দেখে খুব আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে এইভাবে আমাকে ছুরি নিয়ে আসে মারার জন্য। আমি কোনো কিছুই বুঝতে পারিনি যে আসলে এগুলো কী, আমার সাথে কী হইতেছে। তো এই ছেলেটা ওই তার মামাতো, যাকে সে চাচাতো ভাই বলছিল, ওই তার পুরনো স্বামী আবার আমাদের বাসায় আসে। তো বাসায় এসে আমার সামনে আমার বউকে গালে ধরে, আমার বউর পেটে ধরে, চুলে ধরে। এগুলো আমার কাছে খুব খারাপ লাগছে। আমি একজন ছেলেকে ধাক্কা দিয়ে বললাম যে এগুলো কি, আপনি আমার সামনে আমার বউকে এভাবে শরীর হাত দিতেছেন। তখন সে বলে তোর বউ তো পরে, আগে তো আমার বউ। তখন আমি আমার কাছে যেন এগুলো মনে হচ্ছে যে গল্প সিনেমার মতো, কি আমার বউ তোর বউ। আমি বলি কি বলতেছেন? পরে বলে তোর সাথে তো শালা বিয়ে হয় নাই, তুই তো ফিরি আমার বউরে ব্যবহার করতেছিস। তখন আমি বললাম যে আমি ফিরি ব্যবহার করতেছি, আমি কোনো কিছুই বুঝে ওঠার আগে আমার বউ হঠাৎ করে আমাকে একটা ধাক্কা দিয়ে খাটের মধ্যে ফেলে দিয়ে বলে কুত্তার বাচ্চা, বেশি কথা বলবি না, যা বলবো তাই শোন। এটা বলে তারা দরজাটা আটকায় আমার শরীর থেকে সব কাপড় খুলে আমার বউ আমার পিছনে আমার হাত বেঁধে ফেলে, আমার পা বেঁধে ফেলে, এবং ওই তার যে পুরনো স্বামী, সে আমার পুরোটা শরীর ভিডিও করে, একদম পুরো শরীর ভিডিও করার পরে তার আমাকে প্রচুর মারে ঘরের মধ্যে প্রচুর মেরে। আমার যে দোকানে ছিল ওই দোকানের ভিতরে ওর প্রথম জামাই বসে, আমাকে আর ঘর থেকে বের হইতে দেয় না। সবসময় ঘরের মধ্যে আমার বন্দি করে রাখে, হাত পা বাঁধে রাখে, আমাকে খাবার দেয়, আমাকে এখানে মারে, এখানে সব কিছু করে। তো আমি আসলে বুঝতে পারতেছিলাম যে না, আমার সাথে এগুলো কী হচ্ছে। একদিন রাতের বেলায় আমি খুব কষ্ট করে আমার হাতের কবজাটা খুলে আমি খুবই কষ্ট করে বাথরুমের একটা অ্যাডজাস্ট ফ্যানের যে জায়গাটা ছিল সেটা একটু বড় টাইপের ছিল। আমি সেটাকে খন্তির মতো একটা জিনিস ছিল, সেটা দিয়ে খুঁড়িয়ে অনেক কষ্টের পর আমি বাথরুম দিয়ে পালায় আসি। পালায় আমি সরাসরি থানায় যাই। থানায় গিয়ে আমি তার নামে জিডি করি। তখন আমাকে বলা হয় যে কাবিনের কাগজপত্র দেওয়ার জন্য। তো আমি আমার বউকে আমি আসলে ওরকম কোনো কাগজপত্র আমার কাছে ছিল না, সবই তার কাছে ছিল। তো যাই হোক, তার নাম তার ঠিকানা দিয়ে আমি থানার মধ্যে জিডি করে আমি আর ওখানে থাকি না। আমি কোনোভাবে একেবারে খুবই কষ্ট করে ওখান থেকে পালায়া আমি আমার গ্রামের বাড়ি চলে যাই। তো গ্রামের বাড়ি গিয়ে তার সাথে আমি কোনো রকম যোগাযোগ করি না, কোনো কথাবার্তা বলি না। আমি আমার গ্রামের বাড়িতে থাকতে শুরু করতেছি। তো একদিন ঢাকা থেকে অনেকগুলো লোক এসে আমাকে বলতেছে যে আমাদের জায়গাটা নাকি বিক্রি হয়ে গেছে। আমি বললাম জায়গার মালিক আমি, আমার জায়গা কিভাবে বিক্রি হয়? পরে বলে না, এই জায়গার মালিক তো আপনি না, এই জায়গার মালিক হচ্ছে শিমু। আমি বলি শিমু মানে? পরে বলে হ্যাঁ শিমু। তখন তারা আমাকে দলিলটা দেখায় যে শিমুর নামে দলিল করা। আমি তখন কোনো কিছুই বুঝতে পারতেছি না যে আমার জায়গায় শিমুর নামে দলিল করা। দেখলাম যে আমার বাবা আমাদের জায়গায় সম্পত্তি সব কিছু শিমুকে দিয়ে দিছে। তখন আমি খুব ভালো করে দলিলের ডেটটা দেখি আমরা আরেকটা পরিচিত একটা লোক ছিল, ওনাকে ডাইকে আনি। উনি একটু মোটামুটি আইন কারণ কাগজপত্রগুলো একটু ভালো বোঝে। উনি দেখা বলতেছে হ্যাঁ দলিল করা, কিন্তু উনি আমার দলিলের যেই ডেটটা দেখালো এই ডেটটা খুব রিসেন্ট, খুব বেশি দিন আগের না। কিন্তু আমি তো আমার বাবাকে হারাইছি আরও 1 থেকে 1.5 বছর আগে। তাহলে 1-1.5 বছর আগে আমার হারিয়ে যাওয়া বাবা কীভাবে 5-6 মাস আগে ওদেরকে দলিল দিল? তখন আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে তাহলে আমার বাবা হয়তো বেঁচে আছে। তখন আমি কোনো কিছু না বলে আমার বাড়িঘর সব কিছু আমি ঢাকায় যাই, আমার বউয়ের কাছে যাওয়ার পরে আমি আবার আমার গ্রাম থেকে 2জন লোক সাথে করে নিয়ে যাই। মোটামুটি ওরা ঢাকাতে একটু মোটামুটি পরিচিত লোক, একটু পাওয়ার আছে, ওদেরকে নিয়ে আমি ঢাকাতে যাই। ঢাকায় গিয়ে আমার বউরে আমি বলি যে দলিলের কথা বলেছি এগুলো কি? তখন সে আমাকে বলে যে তোমার বাবা আমাকে সব কিছু লিখে দিছে। তা আমি বলি যে আমার বাবা তোমাকে সব কিছু লিখে কবে দিল? তখন সে আমাকে বলে কেন, দলিলে তো ডেট দেওয়া আছে। আমি বললাম দলিলে যেই ডেট দেওয়া আছে তারও তো আরও প্রায় 1.5 বছর আগে আমার আব্বা হারাই গেছে। তাহলে আমার হারিয়ে যাওয়া বাবা তোমাকে 6 মাস আগে কীভাবে তোমাকে দলিল করে আমার জায়গায় সম্পত্তি দিয়ে দিল? তখন সে আমাকে বলে যে এত কথা বুঝি না, তোমার আব্বা আমাকে দিছে, আমি দলিল দেখাইছি। তখন আমি সবার সামনে গিয়ে তার গলা চেপে ধরি। আমি বলেছি কুত্তার বাচ্চা, তুই আমার অনেক মারছিস, আমার অনেক অত্যাচার করছিস, আমার বাবাকে এসে দেখ, আমার বাবারে তুই বের করে দে। তখন তার আমি একদম হাত পা ধরে প্রচুর কান্নাকাটি করছি, অ্যাটলিস্ট তুই আমার বাবাকে ফিরিয়ে দে। তখন সে আমাকে কোনো কিছুই বলে না, কোনো কিছু না বলে সে আমাকে ধাক্কায় ঘর থেকে বের করে দেয়। তো আমার যেই 2 পরিচিত লোক ছিল ওরা আমাকে নিয়ে চলে আসে, বলে যে ভাই এখানে পাগলামি করে কোনো লাভ নাই, আপনি বিয়ে করেছেন, আপনার কোনো দলিল নাই, আর আপনার গ্রামের জায়গা সম্পত্তি আপনার বাবা সব কিছু তার নামে দিয়ে দিছে, তো আপনি এখন কি করতে পারবেন?
তো আমি খুব কষ্ট মানে এত কষ্ট বুকে জমা, মানে কাউকে বলে বোঝাতে পারবো না। আমার খাওয়া দাওয়া ঘুম মোটামুটি সব কিছু একরকম বন্ধ হয়ে যাওয়ার পথে। আমি সারাক্ষণ মানে ঢাকাতে অলিতে গলিতে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি। তো আমার কাছে যেই টাকা পয়সা ছিল মানে মোটামুটি আমার সব রকম টাকা পয়সা এগুলোই শেষ হয়ে গেল। আমার আর চলার মতো কোনো কিছুই নেই। একদিন রাতের বেলায় সন্ধ্যা রাতে আমি তার বাসায় যাই, একদম বেহায়ের মতো আবারও যাই, মারক কাটক যাই করক আমি যাবো। আমি গিয়া তার পা ছাইপা ধরে খুব কান্না করে বলি যে আমি প্রবাসে যা টাকা পয়সা ইনকাম করছি তুমি সব নিয়ে গেলা, আমার বাপের ভিটা মাটিটা পর্যন্ত নিয়ে গেলা, আমার মা মরে গেছে, একবার বলো আমার বাবা কই আছে, আমি আমার বাবাকে নিয়ে অ্যাটলিস্ট কয়েকটা দিন এই পৃথিবীতে বাইচে থাকতে চাই। তখন সে আমাকে বলে তোর মা মরে গেছে এটা কে কো, তোর মার তো আমি মারছি। আমি বলি আমার মারে মারছোস মানে? বলে হ্যাঁ তোর মারে আমি নিজের হাতে মারছি, তোর মারে আমি নিজের হাতে মারছি। এটা শোনার পর আমি আর সহ্য করতে পারি নাই। আমার আমার মনে হচ্ছে আমার কলেজাটা ছিঁড়ে যাচ্ছিলো সেই সময়। আমি একদম সাথে সাথে তার মানে একদম তার শরীর চেপা ধরি, তার চুল চেপা ধরি, তাকে মারার জন্য ট্রাই করি, কিন্তু তার যে চাচাতো বোন আছে সে আমাকে ধরে ফেলে। ধরে তারা আমাকে ধাক্কায় টাক্কায় তারা থানায় ফোন করে। থানায় ফোন করার পরে তারা পুলিশ নিয়ে আসে, অ্যান্ড পুলিশ এসে পুলিশ আমাকে হাত করা পরিয়ে পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। তো পুলিশ আমাকে থানায় নিয়ে যায়, আমি ওই থানার ভিতরেই আসি। প্রায় 3 মাস হয়ে গেছে, আমাকে থানা থেকে কেউ বের করেন। আমি কীভাবে এখানে আছি আমি কিছুই জানি না। আর আমি আর কোনো কিছুই বলতে পারি না যে কীভাবে কী হয়েছে কীভাবে না হয়েছে। 3 মাস পরে আমাকে কীভাবে জানি কারা বের করে আমি কোনো কিছুই জানি না। তো বের হয়ে যাওয়ার পরে আমি রাস্তায় পাগলের মতো ঘুরতে থাকি, আমার বাবাকে খুঁজতে থাকি যে অ্যাটলিস্ট আমার বাবাকে তারা কোথাও না কোথাও লুকায় রাখছে। আমি বাবাকে এখানে সেখানে বিভিন্ন জায়গায় খুঁজি, বিভিন্ন মানুষের কাছে খুঁজি, পাগলের মতো এরকম করে আমি আমার বাবাকে এদিক সেদিক সারাটা দিনটা 24 ঘন্টা খালি বাবাকে জপতে থাকি। আর আমার মাকে যেখানে কবর দেওয়া হয়েছিল আমার মায়ের কবরের কাছে গিয়ে সারাটা দিন পড়ে থাকি, সারাটা দিন মায়ের কবরের কাছে পড়ে থাকি। এরকম করে যেতে যেতে আমি একদিন নিজে আবারও থানায় যাই। থানায় গিয়ে আমি সব কিছু ওই ওখানকার যিনি ওসি ছিল ওসিকে আমি সব প্রত্যেকটা ব্যাপার সব কিছু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু ওসিকে খুলে বলি। তখন ওসি সাহেব আমাকে বলে যে আপনার তো কোনো বিয়ে হয় না, কারণ আপনার বিয়ের কোনো দলিল কাগজপত্র আপনার কাছে কিছুই নেই। আর আপনার ঠিক আছে উনি আমাকে প্রচুর একটু সম্মান করে, একটু ভালোবাসে। তখন উনি আমাকে বলে যে ঠিক আছে আমরা ব্যাপারটা একটু দেখতেছি যে কিভাবে কি করা যায়। তো সে যায় আমার শ্বশুরবাড়িতে যায়, শ্বশুরবাড়িতে মানে ঢাকাতে যায় আমার বউয়ের কাছে গিয়ে আমার বউকে মোটামুটি সব কিছুই বুঝাইয়া শোনায়া সে বলে, আমার বউ ওসি সাহেবকে বলে আচ্ছা ঠিক আছে আমার জামাইকে আমাদের এখানে পাঠাই দেন, আমরা মোটামুটি সব কিছু ঠিক আছে আমরা মাইনে নিব। তো আমার ওসি সাহেব বলে যে আমি বলি যে না উনি আমাকে আমার এত ক্ষতি করছে, আমার মাকে মেরে ফেলছে, আমার বাবাকে আমি পাইতেছি না, আমি এখানে কোনো দিনও থাকবো না, আমি এইখানে আর কোনোভাবেই থাকবো না, আমি এখানে থাকতে পারবো না। তো আমি ওসি সাহেবের কথা রাজি হলাম না, আমি ওখানে থাকলাম না, আমি ঢাকাতে একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে থাকতেছি। তো ওসি সাহেবের কাছে আমি মামলা করি, এই মামলার জন্য তাকে প্রতিনিয়ত ফোন করা হয়, তাকে করা হয়, এটা সেটা করা হয়। তো এরকম করে যেতে যেতে একদিন রাতের বেলায়, রাত প্রায় 2টার মতো বাজে, আমার ঘরের দরজায় এসে কে জানি নক করে। তো নক করে আমি ঘর থেকে বলতেছি কে, তখন আমার বউ বলতেছে আমি। তো আমি যখন বলছি আমি বলি যে কী হয়েছে তুমি এখানে কেন এত রাতে? তো পরে বলতেছে আমার মা মারা গেছে, নোয়াখালীতে আমার মা মারা গেছে, আমার মাকে দেখতে যাবো, তাড়াতাড়ি আসো। তো তার মা মারা গেছে কথাটা শুনে আমি সাথে সাথে তার দরজাটা খুললাম। দরজাটা খোলার সাথে সাথে 2-4 জন লোক আমার ঘরে ঢুকে গেল। এরই মাঝে ওর প্রথম স্বামী ছিল। তো ওরা সাথে সাথে আমার হাত পা বেঁধে ফেলে, আমার হাত পা বেঁধে আমার মুখের মধ্যে রুমাল দিয়ে পেঁচিয়ে ফেলে। পেঁচিয়ে আমাকে ওই গাড়িতে উঠে ওরা কোথায় জানি নিয়ে যায় আমি জানি না। নিয়ে যেতে আমাকে ওই জায়গায় যখন নিয়ে যায় তখন মোটামুটি সকাল হয়ে যায়। একটা খোলা জায়গা, একদম খোলা একটা মাঠ, আশেপাশে একেবারে দুদু বালুচর। মাঠের মধ্যে আমাকে একেবারে একটা শর্ট প্যান্ট আছে, আর আমার গায়ের মধ্যে কিছু না, আমার পিছনে হাত মারা দিয়ে আমাকে একদম সূর্যের দিকে তাকায় ওরা বাইদা রাখে। প্রচুর মারে, প্রচুর মারে আমাকে। আমার জীবনে কখনো আমি জন্মের পরে কখনো এত মায়ের খাই না, আমাকে এতভাবে ওরা মারে, এমনভাবে মারার পরে আমার পাগুলাকে এরকম করে উল্টা করে আমার দোনোটা পা একদম ভেঙে ফেলে। আমার পাগুলোকে পা উল্টা করে ধরে আমার দোনোটা পা ভেঙে আমাকে রাস্তার পাশে এসে একদম আধা মরা করে রেখে যায়। আমি অজ্ঞান, আমি জানি না আমি কোথায় আছি না আছি, আমি কিছুই জানি না। প্রায় অনেক দিন পর, আমি জানি না কতদিন পর আমার জ্ঞান ফেরার পর আমি দেখি যে আমি ঢাকা মেডিকেলে আছি। তো একটা ভদ্রলোক আমাকে আমার পাশে বসে আছে, আমি জিজ্ঞেস করি যে কাকা আমি এখানে কেন? পরে বলো তোমাকে তো একরকম মরাই পাইছিলাম রাস্তার পাশে, ওখান থেকে এনে হসপিটালে ভর্তি করাইছি, কিন্তু আমার বাড়ি কোথায়, কে তুমি, সব কিছু জিজ্ঞেস করে। তখন আমি ওনার কাকাকে সব কিছু খুলে বলে, কাকা ঢাকারই একটা মানুষ, উনি আমাকে বলে যে ঢাকায় থাকুন আর বাড়িটারি আছে না, বাড়িটারি ভাড়া দেয়, বস্তির মধ্যে বাড়ি আছে, এগুলো ভাড়া দেয়।
তখন আমি সব কিছু কাকাকে খুলে বলি যে কাকা এই ঘটনা, আমাকে একটা বাঁচার উপায় করে দেন। তখন উনি আমাকে বলে যে আসলে আপনি কী করবেন। উনি আমাকে ওই আমার পুলিশ যে কথা বলে উনি আমাকে সেম কথাগুলোই বলে। আমি ঠিক বুঝতে পারছিলাম না যে আমি কার কাছে যাব, কি করব। তখন উনি আমাকে একটা কথা বলে যে আপনি তো আর কখনো হাঁটতে পারবেন না। আমি বলি কেন কখনো হাঁটতে পারবো না? পর বলে আপনার পা একদম একদম পুরোই ভেঙে দিস, আপনার কখনোই হাঁটতে পারবেন না। উনি আমাকে একটা হুইল চেয়ার কিনে দেয়। আমি একটা হুইল চেয়ারে বসে বসে আজকে অনেকগুলো দিন পার করতেছি। আমি 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 কাকে এই কথাগুলো বলবো? আমি থানার মধ্যে গেলে ওই অসি আমাকে কোনো রকম গুরুত্ব দেয় না। আমি আমার মামাদেরকে ফোন করে তারাও আমার ফোন রিসিভ করে না। আমার ওরকম কেউ নাই যে আমি কারো কাছে এই দুঃখের কথাবার্তাগুলো বলতে পারবো। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছে, বাট আমার জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি শুধু আর এই জীবনে আর কোনো কিছুই চাই না। আমি জানি আমার বাবাটা বেঁচে আছে। আমার মন বলতেছে যে আমার বাবা বেঁচে আছে। আমার বাবাকে যদি আমি অ্যাটলিস্ট পাইতাম তাহলে আমি আর এই পৃথিবীতে কিচ্ছু চাইতাম না। যদি কেউ আমার বাবাকে একটাবার আমাকে ফিরে এনে দিত। একটা লোক আপনার এই ইমো নাম্বারটা আমাকে দিয়েছিল আপন ভাই। আমার একটা পরিচিত লোক ঢাকাতে, আমার পাশে দোকান ছিল ওনার, উনি আমাকে আপনার ইমো নাম্বারটা দিয়েছিল। আমাকে বলেছিল আপনার সাথে যোগাযোগ করার জন্য। ভাই আমি আপনাকে এই কথাগুলো বললাম, আপনি প্লিজ আজকে আমার জন্য কিছু একটা করেন। মাই ডিয়ার দর্শক শ্রোতা, আমি সবসময় একটা কথা বলি, মাই ডিয়ার লিসেনার, আমি সবসময় একটা কথা বলি যে জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। গল্প সিনেমাকেও জীবনের বাস্তবতা হার মানিয়ে দেয়। আমি খোরশেদ ভাইকে কী বলবো বা ওনার ওয়াইফ শিমুকে বা কী বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আসলে ওনার প্রত্যেকটা কথা শোনার পর আমি কেমন জানি বোবা হয়ে যাচ্ছিলাম। আমি একটা কথা বলি, আমার এই কথাটা হচ্ছে গিয়ে আমাদের সবসময় আমরা একটা জিনিস দেখতে পাই যে প্রবাসে যারা থাকে তাদের মনটা অনেক বেশি নরম থাকে। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি আপনার বাবা মা পাড়া প্রতিবেশী যেন অন্তত একটা সপ্তাহ বাইরে থাকেন, দেখবেন যে আপনি আপনার ভিতরে অন্যরকম একটা দুঃখ অনুভব করবেন। অ্যান্ড প্রত্যেকটা প্রবাসী আসলে এরকম, তারা তাদের বাবা মাকে ছেড়ে বছরের পর বছর একটা নতুন দেশে থাকে। অ্যান্ড এই মুহূর্তে তাদের মনটাও থাকে একেবারে বাচ্চাদের মতো। যে এরকম হয় না যে বাচ্চাদেরকে একটা পুতুল দিয়ে, যদি বাচ্চার হাতে 1000 টাকা থাকে, দেখা গেল কি একটা পুতুল দিয়ে বাচ্চার কাছ থেকে 1000 টাকা নিয়ে যাওয়া যায়, বা অথবা মাথায় হাত বুলিয়ে দিলেও বাচ্চা 1000 টাকা দিয়ে দেয়। সো প্রত্যেকটা প্রবাসী ভাই হচ্ছে সেম একই রকম। যখন তারা বিদেশে থাকে তখন তাদের মনটা একেবারেই নরম থাকে, তখন যে তাদেরকে যেভাবে টাকা পয়সা চায় তারা ওভাবেই দিয়ে দেয়। আমি খোরশেদ ভাইয়ের ব্যাপারটা বলবো যে ওনার ভুল আছে। আপনারাও যারা শুনেছেন তারা সবাই জানেন যে ওনার ভুল আছে। আমি ওনার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করব। খোরশেদ ভাই, আমি বলেছিলাম যে আপনি এটা নিয়ে আমি একটা অনুষ্ঠান করব। আমি এই অনুষ্ঠানটা করে রেখেছি একটা প্রমাণস্বরূপ। আর আমি আপনার সাথে যোগাযোগ করব এবং আমি চেষ্টা করব যে আপনার যতটুকু পারি, কারণ আমি বাংলাদেশে থাকি না, বাংলাদেশে থাকলে হয়তো আপনাকে সরাসরিভাবে উপকার করতে পারতাম। তো দেশের বাইরে যেহেতু আছি, এখান থেকে যতটুকু পারি আমি আপনাকে সাহায্য সহযোগিতা করব। সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার গল্পটা শোনার জন্য। আর আপনার কাছে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করবো, একেবারে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে যারা প্রবাসে থাকে, সেটা সে হোক আপনার ভাই, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে প্রবাসে থাকুক, আজকে আমার এই কথাগুলো অন্তত গল্পের ফাঁকে হলো তাকে একটাবার বলে দিবেন। আজকে আমার এই কথাগুলো শেয়ার করে তার কাছে পৌঁছায় দিবেন। আজকে আমার এই কথাগুলো তার কানে কানে হলো 1 মিনিট সময় পেলো, 1 মিনিট আপনি পুরোটা গল্প তাকে শোনাই দিবেন, যাতে অন্তত সে একটু সচেতন হয়। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।